তো লাস্ট ক্লাসে ছিল হচ্ছে কি আমরা ফিজিক্যাল অপটিক্স এর ইন্টারফারেন্সে এসে থামছিলাম। এই ইন্টারফারেন্সের আগে দিয়ে লাস্টে কি করছিলাম যে কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স কাকে বলে? যে দুইটা একদম সবকিছু যদি সেম থাকে সোর্স তাহলে তাদেরকে বলা হয় কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স থেকে এখন ইন্টারফারেন্স হচ্ছে কি তারপরের টপিক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের সাথে আশা করা যায় এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। তো ইন্টারফারেন্স বলতে কি বোঝায়? তুমি আমার কথা ইন্টারফেয়ার কেন করছো, এটা মানে কি? তোর কথার মাঝখানে কথা ঢোকানো, তাই না? সেরকম একটা ওয়েভ আছে, এটার উপর আরেকটা ওয়েভ যদি এসে পড়ে তাহলে এই দুইটা ওয়েভের রেজাল্টেন্ট কি হবে? আইদার হবে হচ্ছে কি দুইটা যদি সেম ফেজে আসে তাহলে দুইটা যোগ হবে, আর দুইটা অপোজিট ফেজে আসে তাহলে এটা জিরো হয়ে যাবে। এটা আগের দিন বলা হয়েছিল এই সমুদ্রের ওয়েভের কথা দিয়ে। তো সেরকম লাইট যেহেতু ওয়েভ আকারে আসে বলেছিল, এই ধারণার উপর ভিত্তি করে এই জিনিসগুলো প্রুফ করা। কে বলছিল এটা লাইট ওয়েভ আকারে আসে? আচ্ছা, হাইগেন, ঠিক আছে, উইগেন বা হাইগেন যাই হোক, সেই লোকের থিওরির উপর বেস করে এই জিনিসগুলো আগে আসছে দেখে তো এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে লাইট ওয়েভ আকারে আসতেছে। তো ওয়েভ আকারে আসলে লাইটেরও তোমার একটা আরেকটার উপরে লাইটের যে ওয়েভ সুপারইম্পোজ হতে পারে। যদি সুপারইম্পোজ হয় তাহলে সেখানে অবশ্যই ইন্টারফারেন্সের একটা ব্যাপার থাকবে, এটা আর কি ধারণা করে যায়। ধারণা করার পরে এই জিনিসটাকে প্রুফ করা যাচ্ছিল না। কেন? কারণ এই যে কন্ডিশনগুলো ক্রিয়েট হচ্ছিল না। পরবর্তীতে তোমার 1801 সালে ইয়ং নামের এক লোক, একটু বুড়া ছিল কিন্তু নাম ছিল ইয়ং, সে হচ্ছে গিয়ে এই ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে ইন্টারফারেন্সটা প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি প্রুফ করে। সে কি করছিল দেখতেছি। তার আগে এই কন্ডিশনগুলো খেয়াল করো, অবশ্যই কোহেরেন্ট সোর্স হতে হবে। তুমি এই নরমাল রুমের মধ্যে দুইটা লাইট জ্বালাইছো আর ইন্টারফারেন্স আশা করবা, সেটা অ্যাকচুয়ালি হবে না। দুইটাকে অবশ্যই কোহেরেন্ট সোর্স হতে হবে এবং স্লিট লাগবে। যে কোহেরেন্ট সোর্স ক্রিয়েট করার টাইমে অবশ্যই স্লিট দিতে হয়, তোমাদের মনে আছে হোপফুলি। ওই স্লিটগুলো খুবই ছোট হতে হবে এবং এরকম হবে যে স্লিটগুলোর উইডথ ওগুলোর লেন্থের চাইতেও ছোট হবে, এত চিকন হবে স্লিট, এবং এই স্লিটগুলো খুবই কাছাকাছি থাকবে একজন আরেকজনের। এই তিনটা কন্ডিশন মানার পরে ও এই এক্সপেরিমেন্টটা করে। এক্সপেরিমেন্টে কি করে দেখি, এই যে এখান থেকে একটা সোর্স আসতেছিল, এখানে S1 আর S2 তে ধরছে হচ্ছে কি দুইটা স্লিট, ঠিক আছে। তো এখন S1 থেকে আলো এইখানে একটা স্ক্রিন রাখছে বেশ দূরে, এই ডিসটেন্সটাকে বলা হবে বড় হাতের D দিয়ে, আর এই যে দুইটা স্লিটের মধ্যে যে ডিসটেন্স এটাকে বলা হবে ছোট হাতের D দিয়ে প্রকাশ করা হবে। এটা পরে লিখবো, এখন লাগবে না আমাদের এটা। তো যদি এরকম হয়ে থাকে তাহলে S1 এই স্লিট থেকে ধরে নিলাম Y1 ওয়েভটা যাচ্ছে, আর S2 এই স্লিট থেকে Y2 ওয়েভটা যাচ্ছে, যে তারা P পয়েন্টে পড়লো। P পয়েন্টে একজন আরেকজনের উপরে পড়েছে। যেহেতু কোহেরেন্ট সোর্স এবং এই ডিসটেন্স খুবই ছোট, তাহলে অবশ্যই এখানে ইন্টারফারেন্স হবে। ইন্টারফারেন্স হলে এখানে আইদার ব্রাইট অথবা ডার্ক ফ্রিঞ্জ দেখা যাবে। ফ্রিঞ্জ বলতে কি বোঝানো হয়? দেখো এখানে বিভিন্ন প্রত্যেকটা জায়গাতেই আলো একসাথে এসে এই জায়গাটাতে মিট করবে, তাই না? মিট করলে এখানে অ্যাকচুয়ালি যা ক্রিয়েট হবে সেটা হলো ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক, এরকম একটা কিছু দেখা যাবে, যে সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো, ঠিক আছে। এই যে সাদা কালো রেখে যে দেখা যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হবে লাইটের ইন্টারফারেন্স, ঠিক আছে, ইন্টারফারেন্সের আর কি ঘটনা। তো এখন এখানে কি ঘটতেছে সেটা নিয়ে আমরা একটু দেখি। যে S হচ্ছে সোর্স, S1 আর S2 এই দুটো হচ্ছে স্লিট। এই দুটো স্লিটের মধ্যে ডিসটেন্স হচ্ছে কি, তাহলে আমরা এটাকে লিখে নিই S1 আর S2 এই দুইটাকে ছোট হাতের D দিয়ে প্রকাশ করা হলো। আর ও হচ্ছে কি এই দুইটা স্লিটের একদম এক্স্যাক্টলি মিড পয়েন্ট, ঠিক আছে। P O P প্রাইম, P O প্রাইম P প্রাইম এটা হচ্ছে স্ক্রিন। এখন এই সোর্স থেকে স্ক্রিনের ডিসটেন্স মানে O O প্রাইম হচ্ছে কি D। এখন দেখো যদি আমি ধরি, এগুলো সব ধরে নেয় শুরুতে এক্সপেরিমেন্টালি করছে, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি এটা থিওরিটিক্যালি, যে S1P এটাকে ধরে নিলাম হচ্ছে কি বড়, আর S2P টা কি একটু ছোট, নাকি উল্টা বললাম, সরি, S1P টা ছোট S2P টা বড়। তাহলে এই S1P এর সমান রেডিয়াস নিয়ে যদি আমি এভাবে কাটি PQ, ঠিক আছে, তো PQ যদি কেটে নেই তাহলে একটু বেশি থেকে যাচ্ছে। তো তাইলে কি হচ্ছে, এই আলোটাকে একটু বেশি পাথ মানে কভার করতে হচ্ছে এই পয়েন্টে আসার জন্য। যতটুকু বেশি পাথ কভার দিতে হচ্ছে সেটাকে বলবো আমরা পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স তাহলে কত আসবে? এই S2P S1P, যেটাকে আমরা del x দিয়ে প্রকাশ করছি। এখন এই S1P সমান কি PQ, তাই এখানে S1P সমান P PQ একবারে লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে এই পয়েন্টটা হচ্ছে একদম মিড পয়েন্ট এই দুইটা স্লিটের, তাহলে এখান থেকে আলো আসবে এখান থেকে আলো আসবে, দুইজন কি সমপরিমাণ পথ পাড়ি দিবে। যদি সমপরিমাণ পথ পাড়ি দেয় তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্স কত হবে? 0। আর যেহেতু তারা
একই সোর্স থেকে আসছে, তাহলে এখানে ফেজ ডিফারেন্সও 0। তো তাহলে এই পয়েন্টে যে আলো দুইটা এসে পড়ছে হইছে, সেখানে পাথ ডিফারেন্সও 0, ফেজ ডিফারেন্সও 0। একটু বল দাও। তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই ও পয়েন্টে S1 O প্রাইম এবং S2 O প্রাইম এই দুইটা সমান সমান, তার মানে এখানে কোনো পাথ ডিফারেন্স নাই, আবার কোনো ফেজ ডিফারেন্সও নাই, কারণ হচ্ছে কি তোমার একই সোর্স থেকে বের হইছে, সো ফেজেরও ডিফারেন্স নাই, পাথ ডিফারেন্সও নাই, ফেজ ডিফারেন্সও নাই। তাইলে দুইটা ওয়েভই কি এইভাবে আছে, একদম সেম ফেজে আছে, সেম ফেজে একটা আরেকটার উপরে যদি সুপারইম্পোজ হয় কি রকম ঘটনা ঘটে, কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ? অবশ্যই কনস্ট্রাকটিভ হবে। তাই এই জায়গাটা হবে হচ্ছে কি ব্রাইট, মাস্ট বি ব্রাইট। এই যে সেন্ট্রাল একদম মিড পয়েন্টটা হবে হচ্ছে কি এই দুইটার মিড পয়েন্ট বরাবর আসবে হচ্ছে কি একদম ব্রাইট, এবং এটাকে বলা হবে হচ্ছে কি সেন্ট্রাল ব্রাইট বলা হবে, এটাকে সেন্ট্রাল ব্রাইট। এটাকে ব্রাইট ধরে নিয়ে তারপরে বাকিগুলো হিসাব করতে হবে, ঠিক আছে? তো এখন আসো এগুলো একটু ইকুয়েশন প্রুফ করব। এগুলো যদি ইকুয়েশন তুমি প্রুফ না বুঝো কোনো অসুবিধা নেই, শুধু লাস্টের লাইনটা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আসো দেখি যে ধরে নিলাম S1P বরাবর y1 ওয়েভ এবং S2P বরাবর y2 ওয়েভ যাচ্ছে। তো এই যে sin2π λ * vt ধরলাম প্রথমটাকে, আর পরেরটাকে ধরলাম হচ্ছে কি 2π λ vt + Δx, কারণ এখানে এক্সট্রা অতিরিক্ত Δx আছে, ঠিক আছে? তো এখন তাহলে আমি যদি এই দুইটা একটা আরেকটার উপরে সুপার ইম্পোজ হয়, তাহলে বুঝতে হবে যে এই পয়েন্টে কি ঘটতেছে। এই পয়েন্টে দুইটা একটা আরেকটার উপরে সুপার ইম্পোজ হইছে, তাই এখানে একটা রেজাল্টেন্ট কিছু আসবে। তো রেজাল্টেন্টটা যদি y হয়, y সমান হবে y1 + y2। যদি যোগ করে দেই তাহলে sin c + sin d এর সূত্রটা এখানে থাকবে। sin c + sin d সূত্র কি 2 sin c + d/2 cos c - d/2। c + d/2 করলে এখানে vt + Δx/2 আসবে, আর এটা করলে 2π λ * Δx/2 আসবে। এখন আমরা ওয়েভের ইকুয়েশনে জানি যে a sin সামথিং কিছু একটা হবে, মানে সাইনের ইকুয়েশন এই সাইনের গ্রাফই ফলো করবে ওয়েভ, কজেরটা ইউজুয়ালি করবে না। সো এখানে সাইন দিয়ে, সাইন এবং ভি দিয়ে যা আছে সবটুকুকে যদি আমরা রেখে বাকি সবকিছুকে কনস্ট্যান্ট বলে দেই, তাহলে যা আসবে সেটা হলো এই যে এটা হলো কি আমাদের রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশন আসবে। এখানে কি হয়ে গেল, সাইন বাদ দিয়ে যা আছে সবকিছুকে ধরে নেওয়া হয়েছে যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড AR সমান 2a cos 2π λ * Δx/2। এটাকে ধরা হয়েছে হচ্ছে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, বা দুইটা একসাথে একটা আরেকটার উপর সুপারইম্পোজ হলে অ্যামপ্লিটিউডের ভ্যালু কত হবে সেইটা। তো এখন এখানে ডার্ক না ব্রাইট সেটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করবে? অ্যামপ্লিটিউডের উপর কি ডিপেন্ড করবে? করবে না, এটা হচ্ছে গিয়ে তীব্রতা বা ইন্টেনসিটির উপর ডিপেন্ড করবে। যত বেশি ইন্টেনসিটি বাড়বে তত বেশি হচ্ছে গিয়ে ব্রাইট হবে, আর ইন্টেনসিটি কম হলে ডার্ক হবে। সো আমাদেরকে এই জিনিসগুলোকে ইন্টেনসিটি দিয়ে কভার করতে হবে। এখন ইন্টেনসিটি কার সাথে প্রপোর্শনাল? ইন্টেনসিটি আবার অ্যামপ্লিটিউডের সাথে এইভাবে প্রপোর্শনাল। সো ডার্ক বা ব্রাইট যেটাই হোক না কেন সেটা a এর উপর তাহলে ডিপেন্ড করবে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশন বের করব ডার্ক না ব্রাইট সেটা। তো আগে এটুকু একটু তুলে নাও বস। তো ইন্টারফারেন্স যদি হয় তাহলে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে হচ্ছে গিয়ে ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক এরকম একটুখানি ব্রাইট ডার্ক এরকম একটার পর একটা জিনিস দেখাবে। এই টোটাল জিনিসটাকে বলা হবে হচ্ছে গিয়ে তোমার স্ক্রিনের আর কি যা পড়ছে এই ঘটনাটাকে বলা হবে ইন্টারফারেন্স, আর এই প্রত্যেকটাকে বলা হবে হচ্ছে গিয়ে ফ্রিঞ্জ। ইংলিশে বলে ফ্রিঞ্জ আর বাংলায় বলে ঝালর বা প্রতি, ঠিক আছে? সো এই কালো যেটা হবে সেটাকে বলা হবে ডার্ক, আর যেটা উজ্জ্বল হবে সেটাকে বলা হবে ব্রাইট। তো এখন এখানে ব্রাইট হবে কি হবে না, যে এই জায়গাটাতে ব্রাইট হবে কি হবে না সেটা এখন তুমি কিভাবে বুঝবা? প্রশ্ন হলো এটা যে ধরো এইখান থেকে একটা নির্দিষ্ট দূরে তোমার এটা কি ব্রাইট হবে না ডার্ক হবে, প্রশ্ন হলো এটা, ঠিক আছে? তারপরে বলতে পারে যে এইখান থেকে কত দূরে ব্রাইট হবে, কত দূরে ডার্ক হবে, প্রথম ব্রাইট কত, প্রথম ডার্ক কত, এগুলো হলো প্রশ্ন। তো এখন ব্রাইট হওয়ার কন্ডিশনটা কি সেটা আমরা একটু দেখি। এখানে যেটা পেলাম যে ব্রাইট হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি এটা অ্যামপ্লিটিউডের উপর। অ্যামপ্লিটিউডটা হচ্ছে কি যে এতখানি। তো এখন এখানে 2a এটা তো তুমি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে পারবে কাকে? কজের মধ্যে যা আছে তাকে, তাই না? তো কজের মানটা যখন ম্যাক্সিমাম হবে তখনই তো এই জিনিসটা ব্রাইট হবে। কজের ম্যাক্সিমাম কত? 1 হতে পারে, -1 হতে পারে, +-1 হচ্ছে কি কজের জন্য ম্যাক্সিমাম আর 0 হচ্ছে কি লোয়েস্ট ধরা হবে এই কেসে। তো যদি এখন এই জিনিসটার মান cos θ এর ভ্যালুটা +-1 হয় তাহলে তুমি ব্রাইট ফ্রিঞ্জ পাবা। তো কেন +-1 দেওয়া হলো? ধরো উপরে গেলে ব্রাইট প্লাস আর নিচে গেলে মাইনাস, এইভাবে মনে রাখতে পারবে জিনিসটা, বাট অ্যাকচুয়ালি এরকম না।
তো তাইলে এখন আমরা যদি এখানে cos ইনভার্স করে ফেলি ট্রিগোনোমেট্রি ইউজ করলে, তাহলে দেখা যাবে 0 পাই 2 পাই 3 পাই 4 পাই ডট 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 n পাই। তো কাটাকাটি করলে del x এর ভ্যালু 2n λ/2 এটা আসবে। তাহলে বলা যায় যে পার্ট ডিফারেন্স হচ্ছে কি λ/2 এর ইভেন মাল্টিপল যদি হয় তাহলে তুমি ব্রাইট ফ্রিঞ্জ পাবা, বুঝেছো? তারপরের কেস হচ্ছে কি ডার্ক ফ্রিঞ্জ পাওয়ার কন্ডিশন। তো বলো তো এটা যদি λ/2 এর ইভেন মাল্টিপল হয় তাহলে আরেকটা λ/2 এর কি মাল্টিপল হবে? অড মাল্টিপল। এটা কি প্রুফ করার দরকার আছে নাকি জাস্ট বলে দিলেই হয়ে যাবে? একটু বুঝতে হবে। তাহলে ব্রাইটের পরে হচ্ছে কি ডার্ক ফ্রিঞ্জ। তাহলে ডার্ক ফ্রিঞ্জের জন্য cos এর মানটা হবে লোয়েস্ট মান কত? 0। তো 0 কখন হয়? cos 90 ডিগ্রি 3π/2 5π/2 ডট 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 ইভেন মাল্টিপল। ইভেন হিসেবে তুমি এখানে 2n - 1 নিলেও হবে 2n + 1 নিলেও হবে। দুই বইতে দুই রকম দিছে, ঠিক আছে? তুমি যে কোনো একটা নাও, অসুবিধা নেই। 2n + 1 ধরে করলে আমার জন্য সহজ লাগে, এজন্য আমি 2n + 1 ধরছি। আবার -1 ধরলে n এর ভ্যালু 0 ধরলে মাইনাস হিসেবে করে অনেক কেসে এটা একটা ব্যাপার আছে। সো আমি আর কি 2n + 1 ধরেই করব, বাট -1 দিয়েও করলেও অঙ্কটা মিলবে, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু পরের কেসে আবার ঝামেলা আছে, পরে আরেকটা আসবে ডিফ্র্যাকশন, ওটা করার পরে তোমার কাছে উল্টায় যাবে সব। 2n + 1 ধরলে এটা মনে রাখাটা সহজ থাকে। তো তাইলে এখানে আমরা কি পাই যে del x এর ভ্যালু যদি λ/2 এর অড মাল্টিপল হয় তাহলে ডার্ক ফ্রিঞ্জ হবে, ঠিক আছে? তো আমরা তাহলে এখান থেকে দুইটা কন্ডিশন পেলাম যে del x এর ভ্যালু, del x টা কি ছিল? পাথ ডিফারেন্সের উপরে বেস করে আর λ/2 এর উপর বেস করে আমি ডার্ক আর ব্রাইটের একটা কন্ডিশন আনলাম। তো এখন এটা থেকে কিন্তু এটা বোঝা যায় না যে ধরো এখানে আমি পরপর একটার পর একটা তুমি পাচ্ছ, যদি এটা সেন্টার হয়ে থাকে, সেন্টার থেকে 5 নাম্বার রাইটটা কত দূরে হবে এটা কিন্তু এই সূত্র থেকে তুমি পাবা না, বা 4 নাম্বার ডার্কটা কত দূরে হবে এই সূত্রটা এখান থেকে বের করা সম্ভব না। তো এটার জন্য তখন আবার আরেকটা সূত্র তৈরি করতে হয়। তো আসলে তো সেটা করি এখন। তো এখন আমরা জাস্ট এখানে কন্ডিশনটা ক্রিয়েট করলাম, এটা দিয়ে কিন্তু ম্যাথ করার মতো এখন কেসে তুমি যাওনি, ঠিক আছে? এই কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ বলো বা পরের সবগুলা কেসে এই কন্ডিশনটা লাগবে। কস তো এখান থেকে কি কি টপিক আসে সেটা দেখি। তুমি এই কন্ডিশনটা দিয়ে কিছু সূত্রের প্রমাণ পাবে এবং এই সূত্রগুলো দিয়েই তোমার অঙ্কগুলো আসবে। তো কি কি আসবে সেটা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে কি সেন্ট্রাল ব্রাইট থেকে তোমার কোন একটা nth ব্রাইট বা nth টার্গেট ডিসটেন্স কত। তো এই যে এটা হলো সেন্ট্রাল ব্রাইট, এখান থেকে xn ডিসটেন্স দূরে যে ফ্রিঞ্জটা ক্রিয়েট হবে সেটা কি ব্রাইট হবে না ডার্ক হবে, এটা ক্রিয়েট করা। বা এটা যদি ব্রাইট হয়ে থাকে তাহলে এটা ডিসটেন্স কত, এটা যদি 2 নাম্বার ব্রাইট হয়ে থাকে তাহলে ডিসটেন্স কত, সেটা বের করার জন্য আমরা এগুলো করব। তো এটার ক্ষেত্রে একটা জিনিস মুখস্থ রাখবা যে এই পাথ ডিফারেন্সকে এখন আমরা x দিয়ে প্রকাশ করব সামনের পুরো চ্যাপ্টারে। তো পাথ ডিফারেন্স যদি x হয়ে থাকে তাহলে এটা প্রমাণ করা যাবে যে xn বাই ছোট d ইনটু বড় d, এটা প্রুফটা করলাম না, হ্যাঁ? তো ভেদা সহজেই করতে ইচ্ছা করতেছে না, এটা মনে থাকবে, সমস্যা নেই। তো এখন আমরা চাচ্ছি যে ব্রাইট ব্যান্ডের জন্য ব্রাইটের জন্য হিসাব করতে ব্রাইট ব্যান্ড, এই যে প্রত্যেকটাকে বলবো একটা ব্যান্ড বা ফ্রিঞ্জ যাই বলো না কেন, ব্রাইট ফ্রিঞ্জও বলতে পারো ব্রাইট ব্যান্ডও বলতে পারো, ঠিক আছে? তো ব্রাইট ব্যান্ডের জন্য এখানে কি হবে, আমরা যেটা করে আসছি যে del x কে এখন কি দিয়ে প্রকাশ করব, শুধু x দিয়ে। তাহলে del x এখন আর লেখার প্রয়োজন নাই, এটা সমান ছিল 2n λ/2। কিন্তু এখন আমি চাচ্ছি যে এই বরাবর জিনিসটা কি ব্রাইট নাকি ডার্ক সেটা বের করতে। তো তাইলে এখানে x এর হিসাব বের করতে হবে আমাদেরকে, বুঝেছো? যে এই বরাবর কতটুকু উপরে আছে, এটাকে xn না বলে অনেক জায়গায় yn দিয়েও প্রকাশ করা হয়েছে, তুমি ইচ্ছা মতো ইউজ করতে পারবা, ঠিক আছে? বইতে আবার yn দিছে, দেখে ভাইবো না যে কি বল কি হলো, চার পাঁচটা বই আছে, একটা এক রকম জিনিস হইছে। তো তাইলে এখানে x এর জায়গায় লিখবো যে xn ইনটু ছোট d বাই বড় d সমান 2n ইনটু λ/2। তাহলে এখানে xn এর ভ্যালু আসবে হচ্ছে n ল্যামডা বড় d বাই ছোট d, ঠিক আছে? যদি n এর ভ্যালু 0 হয়, if n সমান 0, তাহলে xn এর ভ্যালু কত হবে? 0ই হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে তুমি সেন্টারে আসো, এই সেন্টার থেকে 0 ডিসটেন্স দূরে বা সেন্টারে যে জিনিসটা ক্রিয়েট হবে সেটা অবশ্যই ব্রাইট হবে, বুঝতে পেরেছো? কারণ এই n এর ভ্যালু 0 যদি ধরো তাহলে এই xn এর ভ্যালু 0 হবে। এখান থেকেই তো আমি কাউন্ট শুরু করব, এখানে 0 ডিসটেন্স যদি 0, তার মানে এই মাঝখানটা একবারে সেন্টারে অবশ্যই ব্রাইট ফ্রিঞ্জ বা ব্রাইট ব্যান্ড ক্রিয়েট হবে। তো যদি আমি n এর ভ্যালু 1 ধরি, n এর ভ্যালু 1 বলতে কি বোঝাচ্ছি যে এটার পরে প্রথম ব্রাইটটা কোথায় ক্রিয়েট হবে, ঠিক আছে? মানে এখানে যদি সেন্টার হয়ে থাকে, এই বরাবর তো ফ্রিঞ্জ ক্রিয়েট হয়েছে, তো এখানে এটা হবে হচ্ছে কি অবশ্যই ব্রাইটের পরে হবে হচ্ছে কি ডার্ক,
ডার্কের পরে হবে আমার ব্রাইট, তারপরে আবার ডার্ক, তারপরে আবার ব্রাইট, এভাবে যাবে। তো এখন এরপরের প্রশ্ন হচ্ছে কি এইখান থেকে কত দূরে আবার নতুন ব্রাইটটা ক্রিয়েট হবে। তো কত দূরে হবে, n এর ভ্যালু যদি 1 ধরি তাহলে x এর ভ্যালু কত আসবে, ল্যামডা d বাই ছোট d। ঠিক আছে, তো এটাকে বলবো আমরা ফার্স্ট ব্রাইট। তো এখন প্রশ্ন হলো এইখানে তোমার এই ফার্স্ট ব্রাইটের ডিসটেন্সটা কোথা থেকে কোথায়, এটা সেন্টার থেকে এই ফ্রিঞ্জের সেন্টার পর্যন্ত ডিসটেন্সকে আমরা বলবো যে x1। ঠিক আছে, তারপরে যদি n এর ভ্যালু 2 ধরি তাহলে x এর ভ্যালু কত আসবে, তখন সেটা আসবে 2 ল্যামডা d বাই d। ঠিক আছে, তো এটাকে বলবো সেকেন্ড ব্রাইট। এখন দেখো তোমার কি এই প্রশ্নটা মাথায় আসছে যে শুধু উপরেই কি ফ্রিঞ্জ ক্রিয়েট হবে, নিচেও কিন্তু হবে। নিচে যেটা হবে সেটাও তোমার সেম ক্যাটাগরি আসবে, এটাকেও ফার্স্ট ব্রাইট বলা হবে, এটাকেও ফার্স্ট ব্রাইট বলা হবে। তাহলে দুইটা ফার্স্ট ব্রাইট থাকবে, দুইটা সেকেন্ড ব্রাইট থাকবে, এরকম একটা জিনিস হবে, সবকিছু দুইটা করে ক্রিয়েট হবে। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, তো আমরা এখানে ব্রাইট ব্রাইটের জন্য কন্ডিশন ক্রিয়েট করলাম, এটা হলো একটা সূত্র। ঠিক আছে, ব্রাইট ব্রাইটটা যদি তৈরি করে ফেলি, তুমি কি নিজে নিজে ডার্ক ব্রাইটটা তৈরি করতে পারবা? ঠিক আছে, আচ্ছা সরি, এখানে যদি +1 ধরে -1 ধরলে মনে হয় মানে সূত্র তৈরি করাটা সহজ হবে। -1 ই ধরে থাক, প্লাস মাইনাস দুইটা ধরেই মিলবে, কিন্তু সূত্রটা -1 দিয়ে লেখাটাই মনে হয় সহজ হবে। তো আমরা সামনে যাই, যদি ব্রাইটের জায়গায় এখানে ডার্ক বলি তাহলে কি হয়? ডার্ক নাই, ওটা লেখো নাই, আচ্ছা একটু বস দাও। এর জন্য যদি ডার্ক ব্রাইটের জন্য কন্ডিশন ক্রিয়েট করি তাহলে ডার্ক ব্রাইটের ক্ষেত্রে আমাদের সূত্র কি, এই যে এটা 2 -1 ল্যামডা বাই 2। এখন x সমান কি মানে করা যায়, xm ইনটু ছোট d বাই বড় d, এটা দিয়ে xn এর কন্ডিশন আমরা বের করছি। তো এখন যদি এখানে n এর ভ্যালুটা 0 বসানো হয় তাহলে কি হবে, তাহলে এখানে কোনো সেন্ট্রাল ফ্রিঞ্জ পাওয়া যাবে না। ঠিক আছে, n এর ভ্যালু যদি 0 বসাই অর্থাৎ একদম মাঝামাঝিতে, জিনিসটা তো অবশ্যই ব্রাইটই হবে। তাই এটা একটা ইমাজিনারি উত্তর আসবে, যে মাইনাস আসবে উত্তর, এখানে কোনো ব্যান্ড পাওয়া যাবে না। ঠিক আছে, নো ব্যান্ড। তো তাহলে প্রথম কেসে ফার্স্ট ডার্ক যেটা সেটা কোথায় হবে, x1 এর n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমাদের x এর ভ্যালু হয়ে যাবে 1, সেটা হবে 2 -1 ইনটু ল্যামডা বড় d বাই 2 ইনটু ছোট d। এখান থেকে আলটিমেটলি পাবো ল্যামডা d বাই 2d। তারপরে x2 মানে সেকেন্ড ডার্ক, কোনটা সেকেন্ড ডার্কের জন্য n এর জায়গায় 2 বসাতে হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে এখানে আসবে 3 ল্যামডা d বাই 2d। যদি 3 দেই তাহলে এখানে আসবে 5 ল্যামডা d বাই 2d। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্যটা তুমি সহজেই বুঝতে পারতেছো। আগেরটা ছিল এখানে ইভেন নাম্বার আর এখানে এসে পড়ছে অড নাম্বার 1 3 5। আগেরটায় কত ছিল 2 4 6, এভাবে যদি নিচে 2 দাও। ঠিক আছে, সো এইভাবে জিনিসটা মনে রাখা যেতে পারে। এখন এখান থেকে আমরা আরো কিছু জিনিস বুঝতে পারি, সেটা হলো ডিসটেন্স বিটুইন টু ব্রাইট আর মনে রাখতে হবে এটা কি লিখে, যে কোনো দুইটা টু ব্রাইট সমান হবে ডিসটেন্স বিটুইন টু ডার্ক। দুইটা ব্রাইটের মধ্যে যা ডিসটেন্স পাওয়া যাবে এই ডিসটেন্সটা কিন্তু সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্স। সেন্টার থেকে সেন্টারের দুইটা ব্রাইটের যা ডিসটেন্স হবে সেন্টার থেকে সেন্টারের দুইটা ডার্কের ঠিক সমপরিমাণ ডিসটেন্সই পাওয়া যাবে। এবং এই ডিসটেন্সটা কার সমান হবে, এই ডিসটেন্সটা হবে যে কোনো দুইটা ফ্রিঞ্জের উইডথের সমান। ঠিক আছে, এই যে দেখো এইটার সেন্টার থেকে এটার সেন্টারের যদি আমি ডিসটেন্স নেই তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, এই যে এখান থেকে এখানের ডিসটেন্সটুকু যদি নেই তাহলে এখানে অর্ধেক গেছে এখানে অর্ধেক গেছে, এই অর্ধেক অর্ধেক মিলায় একটা আর এখানে একটা, তাহলে মোট দুইটা ফ্রিঞ্জের উইডথের ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে উইডথ অফ ব্যান্ড বা ব্যান্ডের উইডথ কত, উইডথ অফ ব্যান্ড। width of band কত হবে তাইলে, সেটা হবে half into distance between any two similar fringes। ঠিক আছে, half into distance between two bright oblique dark। ঠিক আছে, যে কোনো দুইটা ব্রাইট সিমিলার ব্যান্ড লিখতে এই হবে টু সিমিলার। এখন আমরা এই দুইটার জন্য সূত্র তৈরি করব যে দুইটা ব্রাইট ব্যান্ডের ডিসটেন্স কত। তার আগে একটু মুছে দেব, হ্যাঁ এটা আপনার জন্য। দুই নাম্বার আসবে ডিসটেন্স বিটুইন টু
ব্রাইটের মধ্যে যা হবে দুইটা ডার্কের মধ্যেও তাই হবে, ঠিক আছে। তো এখন দুইটা ব্রাইট বা দুইটা ডার্কের মধ্যে বা দুইটা সিমিলার ব্যান্ডের মধ্যে ডিসটেন্সের যদি আমরা ই করি, তার আগে একটু দেখে নেই যে এখানে xn এর সূত্রগুলো একটু বলো তো। ব্রাইটের জন্য কত আসছিল? n lambda d by n lambda বড় d বাই ছোট d, এটা ছিল। আচ্ছা, তো আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিলে সহজ হয়ে যাবে, মনে রাখবা। আর টার্গেট জন্য কত আসছিল? 2n - 1 lambda বড় d বাই 2d। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা এভাবে মনে রাখতে পারি যে lambda d বাই 2d এর ইভেন মাল্টিপল আর lambda d বাই 2d এর অড মাল্টিপল, এভাবে মনে রাখাটা সহজ। তো এখন তাহলে দুইটা ব্রাইটের মধ্যে যদি আমরা ডিসটেন্স বের করতে চাই তাহলে কি হবে দেখি। ধরো এটা হলো একটা ব্রাইট, মাঝখানে একটা ডার্ক পড়ছে, তারপর একটা ব্রাইট। তো এটা আরো আছে, তাহলে আরো বড় করব, সমান হবে সবগুলো ধরে নিই, ঠিক আছে। ডিফ্লেকশনে সমান হয় না, এখানে সমান হয়। তো এখানে এই যে এটা হলো ফার্স্ট ব্রাইট আর এটা হলো সেকেন্ড ব্রাইট। তো ফার্স্ট আর সেকেন্ড ব্রাইটের মধ্যে ডিসটেন্সটা কত সেটা আমরা বের করতে চাচ্ছি, বুঝেছো? তাহলে ফার্স্ট আর সেকেন্ড ব্রাইটের মধ্যে ডিসটেন্স যদি আমরা বের করতে চাই তাহলে সেকেন্ড ব্রাইটের ডিসটেন্সটা অবশ্যই বড় হবে ফার্স্ট ব্রাইটের ডিসটেন্সের থেকে, সেন্টার থেকে ডিসটেন্স, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে এই ডিসটেন্সটাকে যদি বলি del x, তাহলে সেটা হবে x2 - x1, xn এর জায়গায় 2 - 1 বসানো হয়েছে, ঠিক আছে, বুঝেছো? তো এখানে আমরা এটাকে এইভাবেও বলতে পারি যে যে কোনো xn + 1 - xn, এটা বলা যেতে পারে। 2 থেকে 1 যে বিয়োগ করতে হবে এরকম না, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে xn + 1 - xn ধরি তাহলে এখানে কত আসবে বলো তো? এখানে আসবে n + 1 ইনটু lambda বড় d বাই ছোট d, 2 কেটে দিলাম, মাইনাস n lambda বড় d বাই ছোট d। তাই এখান থেকে lambda বড় d বাই ছোট d যদি কমন নেই তাহলে আসবে n - 1 n + 1 - n, অর্থাৎ থাকবে শুধু lambda d বাই ছোট d। এই যে এই জিনিসটা, এটাই হলো আমাদের দুইটা ব্রাইট বা দুইটা ডার্কের মধ্যে ডিসটেন্স, বুঝেছো? এখন এইটার পরে এটার সাথে সাথেই তুমি আরেকটা জিনিস পেয়ে যাবা, সেটা হলো উইডথ অফ দা ব্যান্ড কত, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি 3 নাম্বার কি, উইডথ অফ দা ব্যান্ড কত। উইডথ অফ ব্যান্ডের সূত্র কি? হাফ ইনটু ডিসটেন্স বিটুইন টু এনি সিমিলার ব্যান্ড। তাহলে উইডথ অফ ব্যান্ড, এটাকে কোনো কিছু দিয়ে লেখা হয় না, এটাকে পুরো সেন্টেন্স আকারে লিখে উইডথ অফ ব্যান্ড, এটা ww এরকম কোনো কিছু দিয়ে লেখা হয় না। তো এটা তাইলে কত আসবে? এটা হলো এই del x বাই 2 বলা যেতে পারে। del x বাই 2 যদি করি তাহলে এটা আসবে lambda বড় d বাই 2d, ঠিক আছে। এটা হলো ফর্মুলা। ব্যাস পজ দাও। এই টপিকের লাস্ট আর কি ঘটনা, সেটা হলো অ্যাঙ্গুলার ডিসটেন্স। অ্যাঙ্গুলার ডিসটেন্স বলতে কি বোঝানো হয়? অ্যাঙ্গুলার ডিসটেন্স বলতে বোঝানো হয় যে কোনো একটা লাইন ওয়েভ কত অ্যাঙ্গেল করে গিয়েছে সেটা। তো এখানে কত অ্যাঙ্গেল করে গিয়েছে এটা না তুমি ইজিলি বলে ফেলতে পারবা। দেখো তো, এই যে এখান থেকে সেন্ট্রাল রাইট থেকে এটা ডিসটেন্স হলো xn আর এখানে অ্যাঙ্গেল হলো হচ্ছে গিয়ে, ধরো এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা গেছে, তাহলে সেন্টার থেকে তুমি তো কিছু একটা পাবা, এই দুইটারই যে রেজাল্টটা সেটা সেন্টারের রেসপেক্টেই হচ্ছে তোমার। তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসটেন্স যদি তুমি থিটা বলে থাকো, tan থিটা হবে হচ্ছে গিয়ে xn বাই d, থিটা কোনটা? থিটা এইটা, সেন্টারের রেসপেক্টে সবকিছু, ঠিক আছে। এই দুইটা মিলে যা আসছে সেটা তো তোমার রেজাল্টেন্ট, এই যেটা এইটা এই সেন্টারের সাথে এইখানের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটাকে থিটা বলা হয়েছে, তাহলে xn বাই d। তো তাই এখন আমরা যদি থিটা বের করতে চাই সেই থিটা হয়ে যাবে tan ইনভার্স xn বাই d। ব্যাস ব্যাস সব চলো এখন ম্যাথ করি। প্রশ্ন অনেক ডেটা দেয়া থাকবে, সেখান থেকে তোমার ছোট ডি বড় ডি আর ল্যাম্ডা এই তিনটা খুঁজে নিতে হবে। কেন? কারণ প্রশ্নে তুমি যাই বের করো না কেন ছোট ডি বড় ডি ল্যাম্ডা এটা তোমার লাগবেই, ঠিক আছে। তো ছোট ডি বড় ডি ল্যাম্ডা এগুলো প্রশ্ন থেকে বের করবা। ছোট ডিটা কি? স্লিটের মধ্যবর্তী ডিসটেন্স। বড় ডি কি? স্লিট আর স্ক্রিনের মধ্যবর্তী ডিসটেন্স। ল্যাম্ডাটা কি? ল্যাম্ডা হচ্ছে ওয়েভলেংথ অফ দা লাইট, ঠিক আছে। তো এইখানে আমি প্রথম প্রশ্নে কোনো সেন্টেন্স আকারে না লিখে डायरेक्टली দিয়ে দিছি, বাট তোমার প্রশ্ন থেকে এটা কিভাবে বের করবা? দুইটা স্লিটের মধ্যে ডিসটেন্স ছোট ডি, স্লিট আর স্ক্রিনের মধ্যে ডিসটেন্স বড় ডি, আর ওয়েভলেংথ ল্যাম্ডা। ল্যাম্ডাটা সব সময় আর্মস্ট্রং এ দেয়া থাকে। ইভেন তোমাকে সবকিছু দিয়ে যদি ওয়েভলেংথ বের করতে বলে তাহলে সেটাকেও তুমি আর্মস্ট্রং এ নিয়ে যাবে, ঠিক আছে।
1 আর্মস্ট্রং সমান কত 10 টু দি পাওয়ার -10 ঠিক আছে 7 না 10 মিলিমিটারকে কিসে নিবা সেন্টিমিটারে না মিটারে নিবা সবকিছু মিটারে চলে যাবে ঠিক আছে নিজে নিজে তো যেমন পারবা হ্যাঁ আর আমরা দেখো ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট যদি ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ ডার্ক বলতো সেম ঘটনা তোমার এখানে ল্যাম্বডা ছোট ডি বাই বড় ডি করে দিলে উত্তর এসে যাবে ল্যাম্বডাও জানো ছোট ডিও জানো বড় ডিও জানো মান বসাই দিলে উত্তর শেষ তারপরে উইডথ অফ ব্যান্ড এখানে যা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলে উত্তর এসে যাবে বুঝেছো তারপরে বলছে ফিফথ ব্রাইট সেন্টার থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে তো ফিফথ ব্রাইটের জন্য তোমার অ্যাকচুয়ালি এখানে কত আসবে x5 তাহলে এখানে এর জায়গায় 5 বসাবা ল্যাম্বডা d বাই d করে দিলে উত্তর এসে যাবে বুঝেছো তারপরে কি বলছে অ্যাঙ্গুলার ডিসটেন্স অফ 7th ডার্ক 7th ডার্কের জন্য কি x10 বাই d মানে এখানে 7 হবে x7 হবে x7d হবে x7d টা কি এখান থেকে আসবে এখান থেকে x7 বের করবা বের করে এখানে বসে বড় d দিয়ে ভাগ করলে অ্যাঙ্গুলার ডিসটেন্স বের হবে বুঝেছো তারপরে বলা হচ্ছে যে ফিফথ ব্রাইট আর ফার্স্ট ডার্কের মধ্যে ডিসটেন্স কত তো ফার্স্ট ডার্ক ধরো এইটা আর ফিফথ ব্রাইট হচ্ছে কি এইটা এদের মধ্যে এই y অ্যাক্সিস বরাবর ডিসটেন্সটা কত এটা জানতে চাইছি তাহলে তুমি এখানে কি করবা x এর ভ্যালু 5 বসায় ফিফথ ব্রাইটের জন্য কত আসে xn সেটা বের করবা আর ফার্স্ট ডার্কের জন্য কত আসে সেটা বের করবা দুইটার মধ্যে ডিফারেন্স বের করলেই উত্তর এসে যাবে নিজে যে পারবা না এখন যদি বলা হয় যে পুরো সিস্টেমটাকে পানির নিচে নিয়ে গিয়ে করলে কি হবে বলো তো পানির নিচে নিয়ে গেলে কার মান চেঞ্জ হবে শুধু ল্যাম্বডার মান গতদিন সূত্র দিছিলাম a ল্যাম্বডা d সমান কি জানো ছিল ঠিক আছে ওখান থেকে তখন আবার তোমাকে তখন পানির রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর সাপেক্ষে দিয়ে দিবে বা ভ্যাকুয়ামের সাপেক্ষে সেটা দিয়ে তুমি হচ্ছে কি ওটা ল্যাম্বডার ভ্যালুটা আগে বের করে নিবা বের করে নিয়ে তখন আবার সব ডাটা দিয়ে চেক করবা যে কতটুকু কমে আসবে বা কতটুকু বাড়বে এগুলো তারপরে আর কিভাবে দিতে পারতো প্রশ্নটা বলতে পারতো যে d এর মানটা যদি আমরা একটু বড় করে দিই তাহলে এখন ব্যান্ডউইডথটা কতটুকু বড় হবে এটা বলতে পারতো তারপরে বলতে পারতো যে এখানে 5000 না নিয়ে অন্য একটা কালারের আলো দিল অন্য কালারের আলো দিলে এই ওয়েভলেন্থটা অন্যরকম হয়ে যাবে যদি অন্যরকম হয় তখন তোমার এই ব্যান্ডের উইডথটা কতটুকু হবে বড় হবে না ছোট হবে তারপরে বলতে পারতো যে এই স্ক্রিনটাকে একটু কাছে নিয়ে আসলো এখন উইডথটা বড় হবে কতটুকু বড় হবে এগুলা বলতে পারতো বড় না ছোট হবে তখন কাছে আনলে ধরে নিলে বড় হবে ঠিক আছে সো এইরকম আর কি এক্সট্রা কিছু প্রশ্ন বলতে পারে যে ডিটাকে একটু বাড়াবে চেঞ্জ করলে কতটুকু হবে ওগুলো কি নিজে নিজে করতে পারবে না এই টপিকে এইটাই আর কোনো কিচ্ছু নাই হ্যাঁ এখন এরকম করো তারপরে বাকিটুকু আমি করতে দিচ্ছি